এখন দেখবেন বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ, সৌজন্যে ই-ভ্যালি। চামড়ার দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের মিশ্র প্রতিক্রিয়া, সিন্ডিকেটের অভিযোগ। ২৪ ঘন্টায় কোরবানির বর্জ্য সরানোর লক্ষ্য ঢাকার ২ মেয়রের, সচেতনতা কামনা। ঈদুল আজহা উদযাপন, স্বাস্থ্যবিধি মেনে নামাজ, করোনা মুক্তি ও শান্তির জন্য প্রার্থনা। স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে, সঙ্গে আছি আমি অনিমেষ কর। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। গতবারের চেয়ে এবার চামড়ার দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে চামড়ার দাম কম দেয়া হচ্ছে। তবে এই অভিযোগ মানতে নারাজ কাঁচা চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা বকেয়া টাকা না দেয়ায় চামড়া কিনতে বিপাকে পড়ছেন বলেও জানান তারা। করোনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২২ থেকে ২৯ ভাগ কমিয়ে এবার কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকায় গরুর চামড়া প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ এবং খাসির চামড়া ১৩ থেকে ১৫ টাকা। মৌসুমি ব্যবসায়ীরা জানান, এবারের ঈদে চামড়ার দাম ন্যায্য মূল্যের চেয়ে কম। প্রতি বছর সিন্ডিকেট করে চামড়ার দাম কম দেওয়া হয় বলে অভিযোগ তাদের। যখন বিকেল ৫টা বাজে যাব তখন তারা একটা সিন্ডিকেট করবে। চামড়া নিয়ে আসলে তখন যে ন্যায্য যে মূল্যটা, সেই মূল্যটা পাওয়া যায় না। চামড়াটা রেট দেওয়া যায় ১০০ টাকা, দিলে দাও, না দিলে বাদ। এবছর গতবার থেকে কিছুটা আংশিক ভালো আছে, এটা সত্য। কারণ গতবার তো একবারের দাম ছিল না, এখন কিছুটা এবছর কিছুটা দাম পাচ্ছে। তবে তাদের অভিযোগ সঠিক নয় বলে জানান চামড়ার পাইকারি ক্রেতারা। তাদের দাবি, চামড়া প্রতি এবার ২০০ থেকে ২৫০ টাকা বেশি দেওয়া হচ্ছে। এবার তুলনামূলক গতবার থেকে কিছুটা বেশি আছে। গতবার যেটা হয়তো আপনার ৫০০ করে কেনা হয়েছে, সেটা এবার হয়তো ৬০০, ৬৫০, ৭০০। এখন মৌসুমি ব্যবসায়ীরা কী বলতেছে সেটা তো আমাদের জানার বিষয় না, আমরা বেশি দামে কিনতেছি। কাঁচা চামড়া ব্যবসায়ীরা জানান, এবার চামড়া সরবরাহ কম। পাড়া মহল্লা থেকে মৌসুমি ব্যবসায়ীরা সঠিক দামে চামড়া কিনতে না পারায় ক্ষতিগ্রস্ত হন বলেও জানান ব্যবসায়ী নেতারা। 3টা 4টা ট্যানারি শতভাগ টাকা পরিশোধ করেছে, বাকি সমস্ত ট্যানারি 5%, 10%, 15% ম্যাক্সিমাম টাকা দিয়েছে। এর বাইরে কোনো টাকা আসেনি। যদি এটা সঠিক হিসাব করি 100 কোটি টাকার উপরেই হবে। এখানে আমার মনে হয় না, সর্বোপরি 10% টাকা, 10% টাকাও আসছে। এবার পাড়া মহল্লায় মৌসুমি ব্যবসায়ীদের আনাগোনাও কম। গত ঈদে ৩১ বছরের মধ্যে চামড়ার দাম সবচেয়ে কম ছিল, এবারে কিছুটা বেশি। যদিও এই দামকে ন্যায্য বলতে রাজি নন মৌসুমি ব্যবসায়ীরা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়ার দাম নিয়ে হতাশ বরিশাল, খুলনা ও বগুড়া সহ বিভিন্ন অঞ্চলের মৌসুমি ব্যবসায়ীরা। দামের পরিবর্তে শুধু হাদিয়া দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। তবে কাঁচা চামড়া ন্যায্য মূল্য দেয়া হচ্ছে বলে দাবি পাইকারদের। সারা দেশে পশু কোরবানি হয়েছে প্রায় ১ কোটি। এর মধ্যে খুলনায় হয়েছে ৮,০০০-এরও বেশি। খুলনায় ৩ থেকে ৪ হাজার মৌসুমি ব্যবসায়ী চামড়া সংগ্রহ করছেন। এদের প্রত্যেকেই এবার বড় লোকসানের আশঙ্কা করছেন। চামড়া ১ লাখ টাকার গরু চামড়া ৬০০ টাকা ৫০০ টাকা কিনবে, সেই চামড়ার দামও কয় হলো ৩০০ টাকা। ১৫০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকার ভিতরে চামড়া কিনতেছি। আর বাদ মাল কোনো রকম নিচ্ছে না, যদি ৫০ টাকা হয় তারপর রিক্সের পরে নিয়ে হচ্ছে। ন্যায্য দাম নিশ্চিত করতে সরকারিভাবে চামড়া সংগ্রহের দাবি জানিয়েছেন বরিশালের মৌসুমি ব্যবসায়ীরা। আমরা তো এটা ৩০০, ৩৫০, ৪০০ করে কিনে আনছি, আনার পর ১০০, ১৫০, ২০০ করে দাম কইলে তাইলে আমরা কেমনে বাঁচবো? ২০০ টাকা দিয়ে বলতেছে এটা হাদিয়া, এটা চামড়ার দাম না। পাইকাররা যুক্তি দেখান, লবণ ছিটানো চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই হিসেবে ভালো দামই পাচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। সরকারের নির্ধারিত মূল্য তো এটা হলো লবণজাত, আমরা তো কিনি কাঁচা, ওই রেট এই রেট তো এক হবে না।
একই অবস্থা বগুড়াতেও। কোরবানির পশুর চামড়া গত বছরের তুলনায় 25 থেকে 30% কম দামে কিনতে হচ্ছে বলে জানান মৌসুমি ব্যবসায়ীরা। প্রতি মালের উপরে 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত আমাদের লস হইতেছে। 20 টাকা ফুটে কাঁচামাল, লবণযুক্ত ভাত, লবণ দিলে ধরেন আরো খরচ আছে, যারা লবণ দিবে। তবে চট্টগ্রামের চিত্র একটু ভিন্ন। সেখানে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ না থাকলেও পাইকাররা ট্যানারি মালিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের অভিযোগ, বিপুল টাকা বকেয়া রেখেছে ট্যানারি ব্যবসায়ীরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চামড়া সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। টিপু সুলতান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া আপনারা সংগ্রহ করেছেন? ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত যে চামড়া আমাদের লক্ষ্যমাত্রা আছে তার অর্ধেকও হয়নি। লক্ষ্যমাত্রার অর্ধেক ধরেন 25% হয়েছে। এখন থেকে সারা রাত সকাল পর্যন্ত 12টা অবধি চামড়া আনলোডিং হবে, তখন আমরা ক্লিয়ার হবো যে লক্ষ্যমাত্রা টার্গেট ফুলফিল হয়েছে কিনা। এখন পর্যন্ত 25% চামড়া আমাদের যে টার্গেট আছে 25% চামড়া আমরা কালেকশন করতে পেরেছি। যে অনেক চামড়া নষ্ট হয়ে গিয়েছিল, এইবার সেই ধরনের কোনো আশঙ্কা করছেন কিনা? এখন নষ্ট হওয়ার আশঙ্কাটা কম, এই কারণে যে আপনার যে গরম তো আছেই, এর উপরে আবার বৃষ্টিটা কিন্তু চামড়ার জন্য প্রকট রূপ ধারণ করে। যাই হোক, বৃষ্টিটা সকালে পড়ে তারপর থেমে গেছে, আল্লাহর অনেক বিশেষ রহমত। কিন্তু গরমটার কারণে আমরা কিন্তু দ্রুত প্রিজার্ভের ব্যবস্থা করতেছি। আপনি প্রস্তাব চিত্রটা এরকম, ম্যান পাওয়ার বাড়িয়ে দিয়েছে, অনেক লোকবল বাড়িয়ে দিয়েছে সমস্ত আড়তদার। কোনো অবস্থাতে যেমন চামড়ার ডিজাস্টার না হয়, কোনো অবস্থাতে যেমন চামড়ায় পচন না ধরে, সেই সমস্ত কারণে যা যা করার এগুলি তারা সব প্রস্তুত এবং সুন্দরভাবে কাজ পরিচালনা হচ্ছে। দাম নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু বরাবরের মতন এইবারও আছে এবং অভিযোগ এসেছে যে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। দেখুন, আমাদের এখানে সিন্ডিকেটের কোনো সুযোগ নাই। আমাদের মার্কেটে টাকার সংকীর্ণতা আছে, টাকা অনেক কম এসেছে, অনেক কম, তুলনামূলক যা আশা ছিল তার 25%ও কাভার হয়নি। সেই ক্ষেত্রে আমি বলবো যে টাকা থাকলে, আর টাকা যে আমলে আমাদের যে পিরিয়ডে আমাদের কাছে কোটি কোটি টাকা ছিল, সেই পিরিয়ডেও সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ ছিল না। যেহেতু আমাদের র হাইডের ইনস্ট্রাকশন অন্য ধরনের, আমরা সকল আড়তদার ব্যবসায়ীদেরকে বলে থাকি সুন্দরভাবে হক হালালির ব্যবসা, এটা এতিমের হক, গরিবের হক, কোনো অবস্থাতে কেউ এটার উপরে কোনো অন্য ধরনের চিন্তা না করবেন। আমরা এইভাবে যুগে যুগ ধরে আমরা ইমানি দায়িত্ব মনে করে হক হালালির সাথে এই ব্যবসাটা পরিচালনা করে আসতেছি। সিন্ডিকেট যারা আমাদের ব্লেম দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। অভিযোগ আছে যে আপনারা বলছেন যে যারা মৌসুমী ব্যবসায়ী তারা বলছেন যে দামের পরিবর্তে একটি টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে, যেটির সাথে আসলে দামের কোনো সম্পর্ক নেই, বলা হচ্ছে যে এটি আপনাকে হাদিয়া দেওয়া হচ্ছে। এটা দেখুন, একটা কিন্তু এত বড় মার্কেট, বিশাল মার্কেট, আমরা শতভাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকি। এরপরে দুই একটা কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু এই ধরনের যদি কোনো প্রমাণাদি দিয়ে থাকে বা মৌসুমী ব্যবসায়ীর কোনো অভিযোগ থাকে, আমরা তৎক্ষণাৎ, আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতেছি, এখন অনেক সময় বাকি, যেমন আমাদের সমিতির অফিসে আসে, আমাদের প্রেসিডেন্ট, ক্যাবিনেটের লোকজন বসা আছে, কোনো অবস্থাতে যদি এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত থাকে আমরা উপযুক্ত ব্যবস্থা নিব তাৎক্ষণিক। এটা আমাদের কথা, এটা আমাদের কমিটমেন্ট, এর বাইরে কিছু হবে না। জনাব টিপু সুলতান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যাচ্ছি পরের খবরে। দুপুর থেকেই কোরবানির বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটির 18,500 কর্মী। 24 ঘন্টার মধ্যে পুরো পরিষ্কার করার লক্ষ্য 2 মেয়রের। এজন্য নগরবাসীর সহায়তা চেয়েছেন তারা। কোরবানির বর্জ্য অপসারণ সিটি কর্পোরেশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দম ফেলার সময় নেই বর্জ্য ও পরিবহন বিভাগের। দুপুরে রাজধানীর ভাটারায় পশুর হাটে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ শুরু করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। একই সময় কাজ শুরু হয় দক্ষিণেও। মাননীয় মেয়র সাহেব আমাদের ব্যাগ দিয়েছে, ওই ব্যাগের ভিতরে করে আমরা বর্জ্যটা এক জায়গায় নির্দিষ্ট ফেলছি, ওটা আমরা আমাদের সিটি কর্পোরেশন গাড়ি এসে নিয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি করলে এই জিনিসটা কোনো ছড়াবে না, গন্ধ আসবে না। উনি করতেছে, আবার উনাকে আরো রিকোয়েস্ট আমরা করতেছি ঢাকা শহরটা ভালোভাবে পরিষ্কার করে রাখেন। পাড়া মহল্লা থেকে বর্জ্য নিয়ে তোলা হয় বড় ট্রাকে।
এরপর সিটি কর্পোরেশনের ভাগাড়ে। উত্তর ঢাকার মেয়র জানান, বর্জ্য অপসারণে চ্যালেঞ্জ রয়েছে। নগরবাসীর সহায়তা পেলে 24 ঘন্টার মধ্যে কাজ শেষ করা সম্ভব। আমরা মনে করি এটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। যদি সবাই নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দেয় আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়, কিন্তু তারপরেও নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকে রাখেন না। ভুলে গেলে চলবে না, এই কোরবানিটা 3 দিনের জন্য। আজকে যে গরু কোরবানি দিবেন আমরা এটাকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব। আবার কালকেও কিন্তু অনেকে কোরবানি দিবেন, ওটি কিন্তু আর 24 ঘন্টা লাগবে না। দক্ষিণ ঢাকার মেয়র তাপসও সময় নিয়েছেন 24 ঘন্টা। সুন্দর সুষ্ঠুভাবে হাট পরিচালিত হয়েছে এবং গত 12টা 1 মিনিট থেকে আমরা সেই হাটের সকল বর্জ্য অপসারণের কার্যক্রম আরম্ভ করেছি। এরই মাঝে হাট কেন্দ্রিক সকল বর্জ্য অপসারিত হয়েছে। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা ঈদুল আজহা উদযাপন করব। এদিকে সিটি কর্পোরেশন নির্ধারিত 329 জায়গায় খুব বেশি কোরবানি হয়নি। এতে রাজধানীর বিভিন্ন অলিগলিতে দেখা যায় বর্জ্য ছড়িয়ে থাকার চিত্র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির পরপরই দেশের বিভিন্ন জেলা শহর ও সিটি কর্পোরেশনগুলোতে শুরু হয়েছে বর্জ্য অপসারণের কাজ। 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য সরানোর লক্ষ্য নিয়ে কাজ করছে নগর কর্তৃপক্ষ। সিলেট মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিটি কর্পোরেশনের 1200 কর্মী। ব্যবহার হচ্ছে অত্যাধুনিক ভ্যাকুয়াম মেশিন। 24 ঘন্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে 3টি জোনে ভাগ করে কাজ চলছে। বর্জ্য অপসারণ কাজ তদারকি করছে সিটি কর্পোরেশনের 9টি মনিটরিং টিম। পরিষ্কারের যে বিষয়টি আমাদেরকে নির্দেশ দিয়েছেন 24 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করার জন্য, আমরা আশা করব যে 24 ঘন্টার অনেক আগেই, অর্থাৎ আজ রাতের মধ্যেই আমরা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমরা শেষ করতে পারবো বলে আমরা আশা করি। রংপুর সিটি কর্পোরেশনে পশুর বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় 1000 পরিচ্ছন্নতা কর্মী। এদিকে লক্ষ্মীপুরে পৌরসভার তেমন কোনো উদ্যোগ না থাকায় বর্জ্য অপসারণের কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন লক্ষ্মীপুর। আমরা মানুষকে সহযোগিতা করতেছি বর্জ্য পরিষ্কার করার জন্য এবং মানুষকে বোঝাচ্ছি যে বর্জ্য থাকলে আমাদের রোগ বালাই বাড়বে। 6 ঘন্টায় নগর পরিষ্কার করার টার্গেট নিয়ে বরিশালে বর্জ্য পরিষ্কারের কার্যক্রম শুরু হয়েছে। নগরীর 30টি ওয়ার্ডে কাজ করছে 900 কর্মী। বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত হচ্ছে 25টি ট্রাক, 300টি ভ্যান ও 2টি লোডার। আমরা যে 142টা স্পট নির্ধারণ করেছি, ওই স্পটগুলোতে আগের তুলনায় পশু কম জমা হওয়ার কারণ একটাই, যে এখন একটু মানুষ করোনার কারণে একত্রিত হতে চাচ্ছে না। তারা এই নিজস্ব আঙ্গিনায়, নিজস্ব গ্যারেজে এটা করছে। 4টি আলাদা জোনে ভাগ করে চট্টগ্রামে চলছে কোরবানি পশুর বর্জ্য অপসারণ। নিয়োজিত আছে সিটি কর্পোরেশনের 4000 কর্মী। নগরীর বিভিন্ন পশু জবাই করার স্থানে ছিটানো হয়েছে মোট 20 টন ব্লিচিং পাউডার। 4টি জোনের কাউন্সিলরকে প্রধান করা হয়েছে এবং তারা কিন্তু 4টি জোন মনিটরিং করছে। সর্বোপরি আমাদের ইন্সপেক্টররা মনিটরিং করছে। খুলনা সিটির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করে 800 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির পশুর বর্জ্য এনে রাখা হয়েছে 27টি সেকেন্ডারি ট্রান্সফার সেন্টারে। সেখান থেকে ট্রাকে করে তা নেওয়া হচ্ছে নগরীর বাইরে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টে। তবে কিছু কিছু এলাকায় যত্রতত্র কোরবানির বর্জ্য ফেলায় অপসারণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্জ্য অপসারণের আরও খবর জানাতে সিলেট ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, কত শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে এরই মধ্যে এবং কালকের মধ্যে কি সব পরিষ্কার হবে? দেখুন, সিলেটে এবছর বর্জ্য অপসারণের জন্য 1200 কর্মী কাজ করছে। পরিচ্ছন্নতা কর্মী সকাল থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। প্রথম ধাপে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যেটি করেছে, নগরীর যেসব স্থানে পশুর হাট বসেছিল, নির্দিষ্ট হাট ছাড়া অস্থায়ী হাট ছিল, বিভিন্ন রাস্তাঘাটে কোরবানির পশু বিক্রি হয়েছে, সেই হাটগুলো এবং যেসব জায়গা আসলে এই ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো পরিষ্কার শুরু করে দিয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে দুপুর 2টা থেকে কোরবানির যে পশুর বর্জ্যগুলো রয়েছে সেগুলো অপারেশনের কাজ শুরু করে। সেটাও কিন্তু সন্ধ্যার দিকে শেষ হয়েছে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ
কর্তৃপক্ষকে কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ 27টি ওয়ার্ডে 30টি জায়গায় এই পশু কুরবানির জন্য নির্ধারিত স্থান করে দিলেও সেখানটায় খুব একটা মানুষ কুরবানি করেনি। বেশিরভাগ মানুষ বাসার সামনে কিংবা মূল সড়কে আসলে কুরবানি করেছে, সেজন্য একটু ভোগান্তি পোহাতে হয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে। এই মুহূর্তে আসলে যে চামড়াগুলো রয়েছে নগরীর রেজিস্ট্রি মাঠ, বন্দর বাজার, আম্বরখানা, টিলাগড়, এইসব স্থানে যেসব জায়গায় চামড়া বেচা কেনা চলছে সেই সব স্থানে যে বর্জ্যগুলো পড়ে থাকবে সেগুলো অপসারণ করতে হয়তো বা সিটি কর্পোরেশন সকাল পর্যন্ত সময় লাগতে পারে, এবং সেদিক থেকে বলা যায় 24 ঘন্টার আগেই সিলেট সিটি কর্পোরেশন পূর্বের জায়গায় নেওয়া সম্ভব হবে। এবং ইতিমধ্যে বিভিন্ন স্থানে কিন্তু বর্জ্য অপসারণের পরপরই জীবাণুনাশক বিভিন্ন স্প্রে করা হয়েছে, ব্লিচিং পাউডার ছেটানো হয়েছে। সেদিক থেকে বলা যায় যে আগামীকাল দুপুরের ভিতরেই সিলেট শহর পুনরায় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দেখতে পাবে সিলেটের জনগণ। মাধব, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চট্টগ্রামের খবর নেব। সেখানে রয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগামীকালও অনেক জায়গায় কোরবানি হবে এবং সেই বিষয় নিয়ে সিটি কর্পোরেশনের প্রস্তুতি কেমন দেখছেন? মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উদ্যোগ সেটি 3 দিন ধরে চলবে, অর্থাৎ প্রাথমিকভাবে আজকে রাতের 8টায় অর্থাৎ ঘণ্টাখানেক আগে তাদের যে প্রাথমিক যে লক্ষ্যমাত্রা অর্থাৎ শহরের আজকের দিনে যে সমস্ত পশু জবাই হবে সেই সমস্ত ময়লা সরিয়ে না, সেটি তারা ইতিমধ্যে শেষ করেছেন। যদিও আমরা দেখছি যে মূলত চট্টগ্রাম শহরের প্রধান যে সড়কগুলো আছে এবং বড় গলিগুলো সেগুলোতে কিন্তু এখন আর এই কোরবানি পশুর বর্জ্য নেই, তবে একেবারে ছোট ছোট কিছু গলি যেখানে আসলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে যানবাহন চলাচল করা একটু কঠিন, সেখানে কিছু কিছু জায়গায় রয়েছে। তারপরও সেই গলির মুখে যে সমস্ত ডাস্টবিনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ইতিমধ্যে ময়লা সংগ্রহ করে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে চট্টগ্রামের একেবারে বেশিরভাগ এলাকায় বা বেশিরভাগ সড়ক গলি এখন পরিষ্কার ইতিমধ্যে হয়ে গেছে। এবং এর মধ্যে চট্টগ্রামের অনেকে আছেন যারা মূলত কুরবানির পর দিন তাদের কুরবানি করেন, এবং সেই প্রেক্ষাপটেও যে আগামীকালকে এবং পরশু দিন এই 3 দিন ধরে এই ক্রাশ প্রোগ্রামটি চলবে এবং পুরো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে 4টি আলাদা জোনে ভাগ করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সেখানে যে কেউ খবর দিলে সাথে সাথে এই সিটি কর্পোরেশনের সেবকরা সেখানে উপস্থিত গিয়ে ময়লা পরিষ্কার করছে। আরেকটি বিষয় এবছর আমরা লক্ষ্য করছি যে মূলত যে সমস্ত বড় ডাস্টবিনগুলো আছে সেখানে আমরা দেখছি যে হরেক রকমের কিছু মানুষ, তারা হরেক রকমের ব্যবসায়ী বলা যায়, তারা সেখান থেকে সে সমস্ত বর্জ্য সংগ্রহ করে নিজেরাই অনেকেই নিয়ে গেছেন। এর মধ্যে হাড় রয়েছে, তারপর যে নাড়ি ভুঁড়ি রয়েছে সেগুলো অনেকেই নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে যেটি ধারণা করা হচ্ছে যে বিভিন্ন মৎস্য খামারে এই সমস্ত নাড়ি ভুঁড়ি খাবারের হিসেবে, মাছের খাবার হিসেবে তারা একটি চাহিদা রয়েছে। সেই জায়গা থেকেও আমরা দেখছি যে ডাস্টবিনগুলো থেকে এগুলো কিছু মানুষ নিজ উদ্যোগে সেগুলো সংগ্রহ করছেন, আর হাড়ের তো একটি বাণিজ্যিক চাহিদা রয়েছেই। তো সেই প্রেক্ষাপটে এখন আমরা দেখছি যে চট্টগ্রাম মহানগরী কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আগামী 3 দিন যেহেতু কার্যক্রম চলবে সেক্ষেত্রে হয়তো 3 দিন পরে এই বিষয়টি আরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদেরও নজর থাকবে সেদিকে। অনুপম এবং মাধব, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করোনা ও দীর্ঘস্থায়ী বন্যার মধ্যে এবার উদযাপন হলো ঈদুল আজহা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের মসজিদগুলোতে ঈদের নামাজে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। নামাজ শেষে করোনা মহামারী থেকে মুক্তি এবং দেশ, জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ঈদের খুশির রং যেন অনেকটাই ম্লান করোনায়। সংক্রমণ রোধে নানা বিধিনিষেধের বেড়াজালে এবারের ঈদুল আজহা। এরই মধ্যে সকাল থেকে শুভ্র পোশাকে বিভিন্ন বয়সী মুসল্লিরা ছুটে আসেন বাইতুল মোকাররমে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে একে একে মসজিদে প্রবেশ করেন। সকাল 7টায় হয় ঈদের প্রথম জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। নামাজ শেষে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। করোনা ও বন্যার দুর্দশা থেকে মুক্তির পাশাপাশি দোয়া করা হয় দেশবাসী সহ সমগ্র মুসলিম জাহানের জন্য। এই করোনা ভাইরাস থেকে মুক্তি চাইছি, সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক। পরিবার পরিজন কিভাবে সুস্থ থাকে আল্লাহর কাছে এই দোয়াই কামনা করছি। কুরবানির মধ্য দিয়ে আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করে নিক। দোয়া করলাম আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে, এই মহামারী থেকে আমাদের সবাইকে হেফাজত করে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত মোট 6টি জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররমে। এ সময় মসজিদে প্রবেশের লম্বা লাইন ছিল মুসল্লিদের। মহান আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি চেষ্টার মধ্য দিয়ে যে নদীর স্থাপন করেছিলেন আজও তা বিদ্যমান। ত্যাগের এই চিরন্তন মহিমায় উজ্জীবিত হয়ে করোনাকালীন সময় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াবেন পরম মমতায়। হিংসা বিদ্বেষ ভুলে উৎসব হোক সকল ধর্মের মানুষের জন্য।
পাশাপাশি দূর হোক করোনার প্রাদুর্ভাব, সংক্রমণমুক্ত হোক পৃথিবী, এমনটাই ফরিয়াদ ছিল মুনাজাতে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় বাইতুল মোকাররম মসজিদ, ঢাকা। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয় মসজিদে। করোনার কারণে নামাজ শেষে এবার মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বরিশালে সকাল 7টায় শুরু হয় ঈদ জামাত। এবার মহানগরীর 455টি মসজিদে ঈদের জামাত আদায় হয়েছে। বগুড়ায় সকাল 7টায় বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া শহরের ঠনঠনিয়া, কলোনি, মালতীনগর সহ অন্যান্য এলাকার মসজিদেও প্রায় একই সময়ে শুরু হয় ঈদের নামাজ আদায়। সামাজিক দূরত্ব বজায় ছিল এবং একই সাথে স্বাস্থ্যবিধির জন্য যে মাস্ক পরিধান করা, মসজিদে জায়নামাজ নিয়ে আসা এবং অন্যান্য যে বিষয়গুলো ছিল এগুলো পুরোপুরি এখানে পালন করা হয়েছে। বন্যা থেকে এবং করোনা ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ মুক্ত করুক, এটা আমাদের এখন চাওয়া এবং পাওয়া। সকাল 8:45টায় চট্টগ্রামের দামপাড়া জমিতুল ফালা মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর 41 ওয়ার্ডে কাউন্সিলরদের উদ্যোগে আয়োজিত হয় ঈদ জামাত। সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী মসজিদের বাইরে হাত ধোয়া সাবান ও পানির ব্যবস্থা ছিল। যথাযথভাবে আমরা কোরবানির পশু জবাই করব এবং আমরা কারোর সাথে কোলাকুলি করব না, কারোর সাথে হ্যান্ডশেক করব না। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন মোকাবেলা করব। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় হযরত শাহ মখদুম দরগা জামে মসজিদে। এছাড়াও নগরীর শতাধিক মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। সিলেটে সকাল 8টায় হযরত শাহজালাল দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। খুলনায় সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয় টাউন জামে মসজিদে। যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আনেন, আবার যেন আমরা সবাই সুন্দরভাবে চলতে পারি, এই দোয়াই করি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আমরা এখনো সুস্থ অবস্থায় এই একটি বড় ইবাদত মুসলমানদের, এটি আমরা সম্পন্ন করতে যাচ্ছি। মেহেরপুরের মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি নিয়ে মুসল্লিদের খুব একটা সচেতন থাকতে দেখা যায়নি। প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে কয়েক জায়গায় খোলা স্থানে ঈদ জামাতের আয়োজন করায় তা বন্ধ করে দেয় পুলিশ। রংপুরে মাওলানা কেরামত আলী মসজিদে স্ক্যান করে তল্লাশি শেষে প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার প্রভাব পড়েছে এবারের ঈদুল আজহায়। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে কমেছে সামাজিকতা, সাথে যোগ হয়েছে বন্যার বিরূপ প্রভাব। ফলে কোরবানির সংখ্যা অনেক কমেছে বলে মনে করছেন মুসল্লিরা। করোনা মহামারীতে বিপর্যস্ত সারা বিশ্ব। এর মাঝেই পালিত হচ্ছে এবারের ঈদুল আজহা, যার প্রভাব পড়েছে সর্বত্রই। আগে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ শুরু হতো ঈদগায়। সংক্রমণ রোধে সেখানে শারীরিক দূরত্ব রেখে মসজিদে হয়েছে ঈদের জামাত। করোনার স্বাস্থ্যবিধি মানতে নামাজ শেষে ছিল না কোলাকুলি, কুশল বিনিময়। তবে করোনা থেকে মুক্তি পেতে নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তোলেন মুসল্লিরা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত দান করে। তামাম বাংলাদেশের জন্য, সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত মুসলমান উম্মার জন্য দোয়া করছি। আল্লাহর কাছে এবার এই কোভিডের জন্যই আমরা দোয়া চাইছি। আগের বছরগুলোতে কোরবানিতে যে আন্তরিকতা ও আনন্দ ছিল সেটি এবার ম্লান বলেই মনে করেন মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মানতে গিয়ে আত্মীয়ের বাসায়ও যাওয়া যাচ্ছে না। উৎসাহ উদ্দীপনা ছিল, হ্যাঁ যাব, খাওয়া দাওয়া করবো আত্মীয় স্বজনের বাসায়, বা তারাও আসবে যাবে, সেটা যেন কেমন হয়ে গেছে, মলিন হয়ে গেছে সেই প্রসঙ্গটা, সেই সময়টা। করোনার প্রভাবে এবার কোরবানির সংখ্যা অনেক কমেছে, এমনটাই দাবি সবার। করোনা ছাড়াও বন্যার প্রভাব পড়েছে বলে মনে করেন মুসল্লিরা। আগে 2-3টা করে কুরবানি দিত, কুরবানির মধ্যে মানুষের একটা আন্তরিকতা, আনন্দ ছিল, এটা অনেক এবার কম। এবং কুরবানির সংখ্যাও এবার অনেক কম। আমাদের এখানে প্রতি বছর 24-25টা করে যাবে, এটা এবারে 7-8টা। করোনার কারণে এবার ঈদে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও হয়নি। হচ্ছে না গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও। এই বিপদ থেকে রক্ষার পাশাপাশি এমন ঈদ যেন আর জীবনে না আসে, সেটাই প্রত্যাশা সবার। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থান নির্ধারণ করার পরও রাজধানীর যেখানে সেখানে পশু কোরবানি করা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। নগর পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ সুন্দর রাখার স্বার্থে সবারই নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা উচিত উল্লেখ করেন মেয়র।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে পশু কোরবানির ব্যবস্থা করা হয়। রাজধানীর মোহাম্মদপুরে সাদেক অ্যাগ্রো ফার্মে শুরু হয়েছে এর যাত্রা। সকালে ঈদের প্রথম জামাতের পর থেকে প্রথম দিনে কোরবানি হয় 150টি পশু। এখানে 3 দিনে কোরবানি হবে মোট 400 পশু। এক এক ধাপে 30টি করে পশু জবাই করে মাংস কাটেন সুদক্ষ কর্মীরা। পরে মাংস ফুড গ্রেডের পলিথিনে ভরে ফ্রিজিং ভ্যানে করে পশু মালিকের কাছে পাঠানোর কাজে ব্যস্ত থাকে কেন্দ্রটি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ, যে সেন্ট্রাল স্লটারিং, এই সেন্ট্রাল স্লটারিংকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আমাদের ট্রেডিশনাল স্লটারিংটাকেই আমরা একটা জায়গায় নিয়ে আসছি, যাতে বর্জ্য যত্রতত্র ছড়ায় না থাকে। এই জায়গায় সেন্ট্রালি বর্জ্য ম্যানেজমেন্ট করার জন্য সিটি কর্পোরেশনের গাড়ি দাঁড়ায় আছে। এই জায়গায় গরু যেটা কাটা হচ্ছে, জবা করা হচ্ছে, সেই গরুটা আসলে সুস্থ সবল কিনা সেটা সার্টিফাই করার জন্য আমাদের সিটি কর্পোরেশনের ভেটেরিনারিয়ান আমাদের সাথে আছে। এই কর্মযজ্ঞে বর্জ্য ব্যবস্থাপনার কাজটি এমনভাবে করা হয় যাতে আশপাশের এলাকা আবর্জনা ও দুর্গন্ধ মুক্ত থাকে। সেবায় সন্তুষ্ট পশু মালিকেরা। এখানে একটা ওয়ান স্টপ সলিউশন জায়গা আর কি, যেখানে আমরা আপনাদেরকে গরু থেকে শুরু করে জবাই থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত বাড়ির ডোর স্টেপ পর্যন্ত আপনাদেরকে নামিয়ে দেবে আর কি। সো যেহেতু আমরা বাসায় ঝামেলাটা নিতে যাচ্ছিলাম না, তো এখানে করেছি আর কি। এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি আর কি। সো আমার মনে হয় যে এরকম যদি আরও আপনার কষাইখানা বা স্লটার হাউস যদি থাকে, কোরবানিটা আরও ইজি হবে এবং আপনার শহরটা পরিচ্ছন্ন থাকবে আর কি। দুপুরে সাদেক অ্যাগ্রো পরিদর্শনে গিয়ে উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম যেখানে সেখানে পশু কোরবানির সমালোচনা করেন। যত্রতত্র আমরা কেন কোরবানি দিব? যারা বিভিন্ন সড়কে দিচ্ছেন এটি ঠিক না। 256টি স্থানে আমরা বন্দোবস্ত করেছি, কিন্তু আমি কয়েকটি স্থান কিন্তু ঘুরে এসেছি, স্থানে কিন্তু কেউ আসে না। এই মানসিকতার পরিবর্তন করতে হবে। অনুরোধ করব, এই যে আমরা 400 গরুর এবারটা কোরবানি দিলাম, আসুন এরপর থেকে আমরা আস্তে আস্তে করে যেন সবাই নির্দিষ্ট স্থানের জন্য আমরা গরু কোরবানি দিই। মেয়র বলেন, পরিবেশের স্বার্থে ভবিষ্যতে যেখানে সেখানে পশু জবাইয়ের সংস্কৃতি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আর এজন্য সরকার নির্ধারিত কোরবানির স্থান ব্যবহারে মানুষকে আরও উৎসাহিত করা হবে, বাড়ানো হবে সচেতনতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাচ্ছি পরের খবরে। করোনা মহামারীর মধ্যেও ঈদের ছুটিতে স্বজনদের সাথে সময় কাটাচ্ছেন বেশিরভাগ মানুষ। তবে প্রতিবারের মতো এবারও ঈদের আনন্দ ভুলে দায়িত্ব পালনে ব্যস্ত জরুরি সেবার সাথে যুক্ত পেশাজীবীরা। পেশাগত দায়িত্ব থেকেই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক। শুধু পেশাগত বাধ্যবাধকতা নয়, বরং সেবাদান ও মানবিকতার মনোভাব থেকেই মাঠে রয়েছেন এসব করোনা যোদ্ধা। করোনা মহামারীর জন্য 4 মাসেরও বেশি সময় ধরে দম ফেলার ফুরসত নেই জরুরি সেবার কাজে নিয়োজিত পেশাজীবীদের। ঈদেও ছুটি পাননি সরকারি কর্মচারীরা, থাকতে হয়েছে কর্মস্থলেই। তাই পরিবার পরিজন ছাড়াই এবছরের 2টি ঈদই কাটালেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যারা ছুটি পাইছিল বাসাতে ছিল, পরিবারকে তো সময় দিছে। আমি ব্যক্তিগতভাবে ছুটি চাই নাই, পাই নাই। তো এখন আমাদের সহকর্মীরা অনেকেই ছুটি পাইছিল, আবার কিছু আছে যারা ডিউটি করতে হবে। আমাদের তো এমার্জেন্সি সময় তো আমাদের এমার্জেন্সি ডিউটি করতে হবে। যে আমার রেসপন্সিবিলিটিটা কি, তখন আমরা হয়তো দেখি যে না, আমরা তখন আত্মসুখী হই বা আত্মতৃপ্ত হই যে আমরা না একটা ভালো কাজ করছি, যে আমরা আমাদের কোনো কিছু আমার পরিবারকে বিসর্জন দিয়ে আমার স্যাক্রিফাইস করে আমি মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারছি। শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং মানবিকতা ও সেবাদানের মানসিকতা নিয়েই মহামারীর এই কঠিন সময়েও কাজ করছেন চিকিৎসক ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। খারাপ তো লাগবেই, পরিবার থেকে আসছি, এর জন্য খারাপ লাগতেছে না যে আমরা জনগণের জন্য কাজ করতেছি। যে বিদ্যুৎ ব্যবস্থা বর্তমান সরকারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। 146 জনের মতো রোগী এখন ভর্তি আছে। ঈদের দিন হলেও আমাদের ডিউটি করতে হয়, কারণ হইতেছে রোগী আসবে, যেহেতু করোনা এখন বাংলাদেশে মহামারী আকার ধারণ করছে, এই জন্য তো রোগী আসবে এবং আমাদের ডিউটি সেবা প্রদান করতে হবে। আর দেশ ও বিদেশের ঈদ উদযাপনের প্রতি মুহূর্তের সংবাদ সবার কাছে পৌঁছে দিতে প্রতিবারের মতোই ব্যস্ত গণমাধ্যম কর্মীরা। দূর হোক করোনার প্রাদুর্ভাব, সংক্রমণ মুক্ত হোক পৃথিবী। করোনা সংক্রমণের শুরু থেকেই ঝুঁকি মাথায় নিয়ে সঠিক স্বাস্থ্যবিধি মেনেই সংবাদ সংগ্রহের কাজ রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের। তারপরও থেমে নেই সংবাদকর্মীরা। জরুরি সেবা দিতে সদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও চিকিৎসকরা। আর প্রতি মুহূর্তের সব খবর পৌঁছে দিতে রয়েছি আমরা। মহামারীর এই ক্রান্তিলগ্ন কাটিয়ে নতুন ভোরের প্রত্যাশায় জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আনন্দ নেই বন্যা দুর্গত এলাকাগুলোতে।
কোরবানি দেওয়ার সামর্থ্য হারিয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। পরিবার পরিজনের খাবার জোটানোই কঠিন হয়ে গেছে অনেকের জন্য। ঈদের আয়োজন ভুলে এখন ত্রাণের অপেক্ষায় দিন কাটছে তাদের। বন্যায় ভেসে গেছে বাড়িঘর, সহায় সম্বল নিয়ে আশ্রয়ের সন্ধানে শরীয়তপুরের চরাত্রার রহিমা বেগম। তার মতোই বিপদে বন্যার নদী ভাঙনের কবলে পড়া এলাকার মানুষ। ঈদের আনন্দ দূরে থাক, দুবেলার খাবার জোটানো আর পরিবার পরিজন নিয়ে আশ্রয়ের খোঁজে ব্যস্ত থাকতে হচ্ছে তাদের। গরু ছাগল লইয়া আমরা উঁচা জায়গায় বিছিতেছি, আমরা পারি না, মিল মতন জায়গা পাই না, আমরা যাইতেও পারি না। আমরা ঈদ দেখুন কি আমরা ফলা বানলে কই থাকবো কই যাম এই জানতে মানে বাঁচি না, আবার ঈদ কাম কইতাম। 3 দফা বন্যার ধকলে সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষ। এরই মধ্যে এসে পড়েছে ঈদ। এই পরিস্থিতিতে বাড়তি কোনো আয়োজনের সামর্থ্য নেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। এই সময় কাজ কাম নাই, খুব কষ্টে আমরা দিনকাল গেছে, ঈদের সময় আমরা কোনো কিছু করতে পারছি না। কুড়িগ্রামে বন্যা দুর্গত প্রায় 4 লাখ মানুষ। 1 মাসেরও বেশি সময় পানিবন্দী 4 শতাধিক চরে ঈদের আয়োজন নেই। ফসল নষ্ট হয়, জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে কৃষক পরিবারগুলো। ভাতের খাবার পাই না, আজ যায় দিনে খাই, দিন যায় রাইতে খাই, আবার ঈদ কি দি করবো, গোস্ত কই পাবো, মাছ কই পাবো, সেমাই চিনি কই পাবো, কাপড় চোপড় কই পাবো। তবে ঈদ উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানিয়েছে প্রশাসন। উপহার হিসেবে আমরা 600 প্যাকেট পেয়েছি। এই 600 প্যাকেটের মধ্যে চাল, চিনি, ডাল, নুডলস, বাচ্চাদের খাবার সহ ছিল, সেগুলো আমরা বিতরণ করেছি। করোনার কারণে অনেক পরিবারের আয় রোজগার কমে গিয়েছিল আগেই, এর মধ্যেই বিপদ বাড়িয়েছে বন্যা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার খেলার খবর, তবে তার আগে জানিয়ে দেব শিরোনাম। করোনায় ভিন্ন রকম ঈদ উদযাপন, খেলোয়াড়দের ঘরে থাকার পরামর্শ মাশরাফি। দুই মৌসুম পর এফএ কাপ জয়ের সুযোগ আর্সেনালের, 10:30টায় প্রতিপক্ষ চেলসি। করোনায় দ্বিতীয় ঈদ, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে কোরবানি করেছেন ক্রীড়াঙ্গনের তারকারা। তবে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে চলার, পাশাপাশি এই কঠিন সময়ে সবাইকে নিরাপদে থাকারও অনুরোধ করেছেন তারা। ঈদের শুভেচ্ছা জানানোর সাথে ঘরে থাকার বার্তা দিয়েছেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। নিজ এলাকার নড়াইলে এবার ঈদ উদযাপন করেছেন সাবেক টাইগার ক্যাপ্টেন ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। নড়াইল সদর উপজেলা জামে মসজিদে ঈদের নামাজ পড়েছেন তিনি। ভক্ত সমর্থক সবাইকে ঈদের শুভেচ্ছার পাশাপাশি যতটুকু সম্ভব ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ম্যাশ। সবাইকে ঈদের শুভেচ্ছা অবশ্যই। আর একটা বৈশ্বিক মহামারী চলছে, সবাই সাবধানে থাকবেন, ঘরে থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আর যারা আক্রান্ত আছে আল্লাহর কাছে দোয়া করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ঈদে এক ভিন্ন বার্তা দিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আহ্বান জানিয়েছেন দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ তাদের মাঝেও ছড়িয়ে দিতে। আপাতত দেশের বাইরে রয়েছেন, সেখান থেকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সবার কোরবানি ও ভালো কাজ কবুল হোক, সেই আশা ব্যক্ত করেই ফেসবুকে পোস্ট করেছেন মুশফিকুর রহিম। শুভেচ্ছা জানানোর তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, সাব্বির রহমান। ভক্ত সমর্থকদের ঈদের শুভেচ্ছার পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন এই ঈদে ঘরে থাকাটাও জরুরি। ভিডিও বার্তা দিয়েছেন নারী ক্রিকেটার জাহানার আলম। ঈদ মোবারক। আশা করছি এই ঈদটিও আপনারা পরিবারের সঙ্গে খুব আনন্দের সঙ্গে উপভোগ করছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ঈদ মোবারক। দেশের বাইরের ক্রীড়া তারকাদের কাছ থেকেও এসেছে ঈদের শুভেচ্ছা। জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি সহ আরও অনেকেই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকেও এসেছে ঈদের শুভেচ্ছা ঘনবার্তা। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমিনুল ইসলাম বুলবুল 2000 সালে দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান, তারও আগে 1999 সালে দেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক। কোচ হিসেবে আইসিসির হয়ে কাজ করে এখনও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। অস্ট্রেলিয়ার প্রবাসী এই ক্রিকেট লেজেন্ডের একটা আক্ষেপ এখনও আছে, সেটা হলো পুরোপুরি ক্রিকেট সংস্কৃতি গড়ে না ওঠা। এখানে বিসিবিকে আরও উদ্যোগী হওয়ার পরামর্শ বুলবুলের। সময় যত যাচ্ছে ভিডিওটা তত পুরনো হচ্ছে, কিন্তু আবেদন হারাচ্ছে কি? মোটেও না, বরং ঐতিহাসিক মূল্য বাড়ছে।
দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির ভাগ্য কজনেরই বা হয়। ইতিহাসে আছে দুজন মাত্র, যার মধ্যে একজন আমিনুল ইসলাম বুলবুল। 20 বছর আগে তার 145 রানের ইনিংস টাইগার ক্রিকেটের অমূল্য সম্পদ। 30 বছরের টেস্ট অভিষেক বলে ক্যারিয়ার 13 টেস্টেই শেষ হয়েছে, আর ওয়ানডে খেলেছেন 39টি। 1999 সালে দেশের প্রথম বিশ্বকাপের অধিনায়ক তিনি। লাল সবুজের জার্সিতে খেলতে পারার গর্ব, বড় তৃপ্তি বুলবুলের। প্রত্যেকটা মানুষই কিছু ভুল করে, সেই ভুলগুলো আমি বলছি ক্রিকেটিও ভুল, সেগুলো হয়তো আর এখনকার দিনে যে টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো আছে, যে সাপোর্ট গুলো এখন, যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট গুলো আছে এখন, প্লাস বিভিন্ন ধরনের অ্যানালিস্টরা যে ধরনের সাপোর্ট করছে, এগুলো ছিল না। তারপরে আমি বলবো যে উই ডিড এ ওয়ান্ডারফুল জব ফর বাংলাদেশ। 6 to win। দেশের ক্রিকেট আজ অনেক দূরে গিয়েছে, কিন্তু ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠায় কিছু ঘাটতি দেখতে পেরেছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বুলবুল। বিসিবির কাছে তার অনুরোধ, স্বাধীনতার পর থেকে ক্রিকেটের প্রাপ্তিগুলো যাতে সংরক্ষণ করা হয়, নইলে নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে না ইতিহাস। আমরা জানি না যে আমাদের প্রথম কবে কি প্রথম হয়েছিল, সেগুলো কিন্তু, বা প্রথম দ্বিতীয় কি হয়েছিল, বা আমাদের কিছু কিছু জিনিস যেগুলো আছে একদমই হারিয়ে গিয়েছে। আমার ব্যাটটাই ধরুন না, কেন লর্ডসের মিউজিয়ামে থাকবে, সেটা থাকবে বাংলাদেশের কোথাও। সেই মাঠ কর্মী থেকে শুরু করে, আম্পায়ার স্কোরার থেকে শুরু করে, বোর্ডের কর্মকর্তাদের থেকে শুরু করে, প্লেয়ারদের শুরু করে, প্রত্যেকটা লোকের বিভিন্ন জায়গায় কিছু কন্ট্রিবিউশন ছিল। সেই কন্ট্রিবিউশনটুকু আমাদেরকে সামনে তুলে আনা উচিত। কোচ হিসেবে কাজ করছেন আইসিসির সঙ্গে, কোনো একদিন হয়তো নিজের দেশকেও কোচিং করাবেন, আর সেই তিনি মাঠ থেকে অবসরের সুযোগ পাননি। অথচ বিশ্বজুড়ে তারকা মহাতারকাদের ঘটা করে অবসর দেওয়ার রেওয়াজ রয়েছে। এখানে ক্রিকেট সংস্কৃতির ঘাটতি দেখতে পান অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডে আজ ঐতিহ্যের লড়াই। ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে মুখোমুখি লন্ডনের দুই জায়ান্ট আর্সেনাল ও চেলসি। রেকর্ড চ্যাম্পিয়ন আর্সেনাল সেরা হয়ে নিশ্চিত করতে চায় ইউরোপা লিগ স্পট। অন্যদিকে শোকেসে আরও একটা ট্রফি যোগ করার চেষ্টা থাকবে চেলসির। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10:30টায়। এফএ কাপের ফাইনাল জমবে লন্ডন ডার্বি। রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন আর্সেনাল, ওরা ফাইনালও খেলেছে রেকর্ড 21 বার। চেলসির পরিসংখ্যানও মন্দ নয়, 8 বারের সেরা দ্য ব্লুজ। আর্তেতা, ল্যাম্পার্ড দুজনেই স্ব ক্লাবে জিতেছেন মর্যাদার ট্রফি। এবার ডাগআউটে দুই মাস্টার মাইন্ডের লড়াই। আর্সেনাল 2001-এর পর এফএ কাপের ফাইনালে হারেনি। এবারও গানাররা জিততে মরিয়া, তাহলেই মিলবে ইউরোপা লিগের টিকিট। ম্যান সিটিকে চমকে দিয়ে এসেছে ফাইনালে। 8 থেকে ইপিএল শেষ করার হতাশা এফএ কাপ জিতে কিছুটা হলেও ভুলতে চাইবেন আর্তেতা। ফাইনালে আসার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। শিরোপার জন্য আরেকটা ম্যাচে জয় চাই। আমার ছেলেরা প্রস্তুত আছে। লড়াইটা সহজ হবে না জানি। চেলসি যোগ্য দল হিসেবেই ফাইনালে এসেছে। চেলসি ল্যাম্পার্ডের অধীনে ছন্দ ফিরে পাচ্ছে ধীরে ধীরে। 4 থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেই ইপিএল মিশন শেষ করেছে ওরা। ইনজুরি আপডেট চিন্তার কারণ। ফিট নন কান্তে, উইলিয়ানও একই সমস্যায় ভুগছেন। ফাইনালে যেহেতু পৌঁছেছি, জয় ছাড়া অবশ্যই অন্য কিছু ভাবছি না। ম্যাচ অবশ্যই কঠিন হবে, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। এফএ কাপে হেড টু হেড পরিসংখ্যান আর্সেনালের পক্ষে। দুই দলের মুখোমুখিতে 9 জয় গানারদের, বিপরীতে চেলসি জিতেছে 5টায়। করোনা ঝুঁকিতে রং হারাবে ক্লোজড ডোর মেগা ফাইনাল। সব মিলিয়ে 3 থেকে 400 দর্শক থাকবে ওয়েম্বলি স্টেডিয়ামে। রয়্যাল বক্সের শূন্যতা কিংবা ট্রফি সেলিব্রেশনের ঐতিহ্য ধারাবাহিকতায় ছেদ পড়বে এবার। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। বিশ্বের বেশিরভাগ দেশ এখনো করোনা আতঙ্কে ভুগছে। এর মধ্যেই ঈদুল আজহা উদযাপন করছেন মুসলমানরা। প্রায় সব ঈদ জামাতেই করা হয়েছে মহামারী থেকে মুক্তির প্রার্থনা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। দেশে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 21 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3132 জনে।
নতুন করে শনাক্ত হয়েছেন 2199 জন। এ নিয়ে মোট আক্রান্ত 2,39,860 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.98। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় মোট 8,802 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন সুস্থ হয়েছেন 1,117 জন, আর সারা দেশে মোট সুস্থ 1,36,253 জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার 56.18%। সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। চব্বিশ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,199 জন। এ পর্যন্ত শনাক্ত 2,39,860 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত 3,132 জন মৃত্যুবরণ করেছেন। করোনা মহামারীর প্রভাব আরও অন্তত 1 দশক থাকতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার সংস্থাটির মহাসচিব বলেন, মহামারী ঘোষণার 6 মাস পরও যে পরিস্থিতি, তাতে এর রেশ কাটিয়ে উঠতে দীর্ঘ সময় প্রয়োজন। এদিকে বিশ্বে 24 ঘন্টায় প্রাণহানি 6,000-এরও বেশি, আর শনাক্ত 2,82,000। এ পর্যন্ত মৃত্যু 6,82,000, আক্রান্ত 1,77,00,000-এর বেশি। বিশ্বে করোনা পরিস্থিতি 7 মাস পার করল। এই দীর্ঘ সময়েও মেলেনি সংকট সমাধানের পথ। উল্টো প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড, বাড়ছে প্রাণহানি, সংক্রমণ। এমন পরিস্থিতিতে নতুন অশনি সংকেত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, করোনা নিয়ন্ত্রণে এলেও এর প্রভাব থাকবে অন্তত 10 বছর। ভারতে শনিবার শনাক্ত হয়েছে সর্বোচ্চ 57,700 জন, মারা গেছে 765 জন। এ অবস্থায় দেশটিতে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর স্থগিতাদেশ 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বে টানা দ্বিতীয় দিনের মতো সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। প্রাণ গেছে 1400-রও বেশি মানুষের। নতুন করে শনাক্ত হয়েছে 70,000-এর বেশি। এরপরও বিভিন্ন রাজ্যে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান। ব্রাজিলে একদিনে মারা গেছে 1100-রও বেশি মানুষ, আক্রান্ত 52,000-এর বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে দেশটি। দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় একই পদক্ষেপ নিয়েছে স্পেনের কাতালোনিয়া কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 16 আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনা সরকার। করোনা সংক্রমণের সঠিক তথ্য পেতে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ চালু করেছে কানাডা। দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার ইতালিও বাড়িয়েছে কড়াকড়ি। বাংলাদেশ সহ 18 দেশের ওপর ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বেড়েছে 31 আগস্ট পর্যন্ত। তালিকায় নতুন যুক্ত হয়েছে বুলগেরিয়া ও রোমানিয়া। টানা 8 দিন ধরে চীনে করোনা সংক্রমণ বাড়ছে। জিনজিয়াংয়ে নতুন 112 জন সহ একদিনে শনাক্ত 127 জন। ভিয়েতনামে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট শনাক্ত 5 শতাধিক। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের পাশাপাশি আজ ঈদ উদযাপন করছে ভারত, পাকিস্তান, চীন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ দক্ষিণ এশিয়ার মুসলমানরা। বিভিন্ন দেশে অনুষ্ঠিত ঈদ জামাতে করোনা মহামারী থেকে মুক্তির প্রার্থনা করা হয়। আহ্বান জানানো হয় সাম্প্রদায়িক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার। শনিবার সকালে দিল্লির জামা মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনার কারণে এবছর অংশকারীর সংখ্যা কম ছিল। সামাজিক দূরত্ব মানার পাশাপাশি ছিল মাস্ক পরার বাধ্যবাধকতা। তবে অনেক স্থানেই বিধিনিষেধ পুরোপুরি মানতে দেখা যায়নি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের ঈদ আগের সববারের থেকে আলাদা। সব মসজিদে নামাজ হয়। আমরা যারা ঈদের নামাজ পড়তে এসেছি তারা সবাই মাস্ক পরেছি, সামাজিক দূরত্ব মানা হয়েছে। ভারতের অন্যান্য বড় শহরেও ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নানা বিধিনিষেধের মধ্যেই ঈদ উদযাপন করেছেন জম্মু কাশ্মীরের মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঈদের নামাজ আদায় করেন খাইবার পাখতুনখাওয়ার নাথিয়া গলিতে। ইমরানের পাশাপাশি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। করাচির ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন কয়েক হাজার মানুষ। করোনা স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা থাকলেও অনেক স্থানেই তা মানতে দেখা যায়নি।
করোনা মহামারী মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। ঈদের আনুষ্ঠানিকতায় পরিচ্ছন্নতার কথা ভুললে চলবে না, আমাদের সবাইকে সচেতন হতে হবে। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার উদযাপিত হয় ঈদুল আজহা। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদের সব আয়োজনই হয় সীমিত পরিসরে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার।